ভৌতিক, গা ছমছমে রোমহর্ষক ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে পুরানো দিনের সেই দাদু ঠাকুমার কথা মনে পড়ে যায়। তাই সত্যি ভূতের ঘটনা অবলম্বনে আজকের আমাদের নিবেদন, গভীর রাতে নুপুরের আতঙ্ক। অবশেষে বাড়িটি ভাড়া নিলাম। বিরাট বড় বাড়ি। বাড়িটার বাইরের পরিবেশ দেখলেই গা ছমছম করে। বাড়ির দক্ষিণ দিকে বড় বাঁশঝাড়, উত্তর দিকে বেশ বড়সড় একটা পুকুর। পুকুরটার জল খুবই পরিষ্কার। গরমের সময় তাই বেছে বেছে দক্ষিণ দিকের রুমটাই থাকার জন্য ঠিক করলাম। আমাকে সবসময় সাহায্য করার জন্য গ্রামের একটা সাহসী ছেলেকে কাজে রাখলাম। 17 বছর বয়সী ছেলেটার নাম কাদের। সুঠাম দেহ, কোনো কাজেই অনীহা নেই। সারাদিন কাজ করলেও ক্লান্তি তার শরীরে ভর করতে পারে না। ও আমার পাশের রুমটাতে থাকে। 5-7 দিন বেশ নির্বিঘ্নেই কাটিয়ে দিলাম। এরপর শুরু হলো আমার জীবনের অস্বাভাবিক কিছু ঘটনা। সেদিন অফিস থেকে ফিরলাম সন্ধ্যে 7টার দিকে। এসে জামা কাপড় ছেড়ে বেসিনে গেলাম চোখে মুখে জল দিতে। জল ছেড়ে আয়নাতে তাকাতেই মনে হলো একটা আলোর রেখা পিছন থেকে সরে গেল। পিছনে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। ভাবলাম দেখার ভুল, কিন্তু কিছুক্ষণ পর একই ঘটনা আবার ঘটল। আলোটা এক দেয়াল থেকে গিয়ে অন্য দেয়ালে মিলিয়ে গেল। যেহেতু এটা আমার দেখা প্রথম অস্বাভাবিক ঘটনা, তাই কেমন যেন একটা শিহরণ অনুভব করলাম। ভয় পেতে লাগলাম। কাদের একটু পরেই বাজার থেকে আসলো। দুজন মিলে রান্নার কাজটা সেরে খাওয়া দাওয়া করতে রাত 10:30 বেজে গেল। খাওয়া দাওয়া শেষ করেই ও ঘুমাতে গেল। শুয়ে শুয়ে সন্ধ্যার ঘটনার পিছনের কারণ সন্ধান করছি। এমন সময় কারেন্ট চলে গেল। আমার খাটটা উত্তর দক্ষিণ বরাবর আছে, তাই দক্ষিণ দিকে পা দিয়ে শুয়ে আছি। কারেন্ট চলে যাওয়ায় বাইরে থেকে চাঁদের আলো দক্ষিণ দিকের জানালা দিয়ে ভিতরে এসে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি করলো। জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে। বাঁশবাগানের আলো ছায়ার খেলা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। আমার একটা অভ্যাস হলো শত গরমের মধ্যেও ঘুমানোর সময় হাঁটু পর্যন্ত কাঁথা টেনে ঘুমানো। ঘুমের মধ্যে এক পর্যায়ে টের পেলাম পায়ের উপর কাঁথা নেই, সরে গেছে। কাঁথাটা হাঁটু পর্যন্ত টেনে আবার চোখ মুছলাম। কিছুক্ষণ পর মনে হলো কাঁথাটা ধীরে ধীরে সরে যাচ্ছে। শরীরের ক্লান্তির জন্য
চোখ খুলতে ইচ্ছে হলো না। ভাবলাম মনের ভুল, কিন্তু হঠাৎ করেই মনে হলো কাঁথাটা দ্রুত সরে যাচ্ছে। ধরপড় করে উঠে বসতেই জানালায় চোখ গেল। মনে হলো একটা ছায়া দ্রুত সরে গেল। কাঁথার একটা অংশ জানালার মধ্যে ঢুকে আছে। হ্যাঁচকা টানে কাঁথা ভিতরে নিয়ে এলাম। সাথে সাথে বাঁশবাগানের ভিতর থেকে খল খল হাসির শব্দ ভেসে এলো। মেরুদণ্ডের ওপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সারা শরীর অবশ হয়ে আসছে। মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। অসাড় দেহ নিয়ে আমি জানালা দিয়ে তাকিয়ে আসি। এই সময় দূরে বাঁশবাগানের মধ্যে একটা স্পষ্ট নারী ছায়া সরে যেতে দেখলাম। হারিয়ে যাওয়ার শেষ মুহূর্তে সে আমার দিকে এক ঝলক তাকালো। তার চাউনিতে যেন ক্রোধ ফুটে উঠছে। আমি ঠিক বুঝতে পারছি না এ মুহূর্তে আমার করণীয় কি। অনেকক্ষণ যাবৎ চুপচাপ বসার পর একটু নড়ে চড়ে বসলাম। ঠিক তখনই দেখলাম পাশের চেয়ারে ঘটে গেল এক অপার্থিব ঘটনা। চেয়ারটা 1 ইঞ্চি ওপর দিয়ে ভেসে ভেসে নাড়াচাড়া করছে। একটা ছন্দে চেয়ারটা ঘুরছে। হঠাৎ চেয়ারটা ফুট 2 উপরে উঠে গেল এবং চেয়ারটার পিছনে থাকা অদৃশ্য কেউ চেয়ারটাকে সশব্দে মাটিতে ছুঁড়ে দিল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। সাথে সাথে পাশের রুম থেকে কাদের ছুটে এলো। কি হয়েছে ভাইয়া, খারাপ স্বপ্ন দেখছেন? আমি কোনো কথা বলতে পারছি না। কোনো রকমে উচ্চারণ করলাম জল। জল খাওয়ার পরই কারেন্ট চলে এলো। কাদের রুমে চলে গেল। জানালা বন্ধ করে বাতি জ্বালিয়ে সারা রাত মিউজিক শুনলাম। বিষয়টা জানতে পারলে কলিগদের মধ্যে হাসির রোল পড়ে যাবে, এটা ভেবেই আমি কাউকে কিছু বললাম না, এমনকি কাদেরকেও না। বিকালে বাসায় ফিরে যতক্ষণ সম্ভব কাদেরের সাথে থাকার চেষ্টা করলাম। রাত 11টার দিকে কাদের শুতে গেল আর জানালা বন্ধ রাখলাম এবং সারা রাত বাতি জ্বালিয়ে রাখলাম। সে রাতে বিশেষ কিছু ঘটল না, তবে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। পরের দিন বিকালে অফিস থেকে ফিরে যথারীতি বেসিনে হাত মুখ ধুতে গেলাম। ট্যাপ ছাড়লাম, কিন্তু জল পড়ছে না। ভাবলাম জল নেই, কাদেরকে মোটরটা ছাড়তে বলবো। তখন দেখি ফুল স্পিডে জল পড়ছে। জলে হাত দিতেই জল পড়া বন্ধ হয়ে গেল। ট্যাপ বন্ধ করে যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তখন কোথা থেকে এক ঝাপটা জল এসে সমস্ত শরীর ভিজিয়ে দিল। আমি দ্রুত রুমে চলে গেলাম। ভয়ে গলা শুকিয়ে আসছে। কাদেরকে ডেকে একটু কথা বলায় ভয়টা হালকা কমল। রাত 11টার দিকে কাদের ঘুমাতে যাওয়ার পর আমারও হালকা তন্দ্রা চলে আসলো। একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ নুপুর পায়ে হাঁটছে। প্রায় 1 ঘন্টা জেগে শব্দটি আবার শোনার জন্য অপেক্ষা করলাম, কিন্তু কোনো শব্দ শুনলাম না। এবার ঘুমানোর চেষ্টা করব,
ঠিক তখন স্পষ্ট শুনলাম আমার মাথার দিক থেকে একটা নুপুরের শব্দ পায়ের জানালা পর্যন্ত গিয়ে থেমে গেল। সারা রাতে আর কিছুই ঘটেনি, তবে সেই অদ্ভুত স্বপ্নটা আজও দেখলাম। 6-7টা রাত পার হয়ে গেল। রাতগুলোতে মাঝে মাঝে আমি গভীর কান্নার শব্দ শুনেছি, তবে প্রতি রাতেই আমি ওই অদ্ভুত স্বপ্নটা দেখেছি। স্বপ্নটা ছিল এই রকম: বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক, বাড়িওয়ালার চোখ অশ্রুসিক্ত। সে সবাইকে কিছু একটা বলছে। এই স্বপ্নটাই প্রতিদিন দেখছি, তবে আজ রাতের স্বপ্নটার কথা মনে পড়লেই গা শিউরে উঠছে, অস্থিরতা বেড়ে যাচ্ছে। আজ দেখলাম বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক। বাড়িওয়ালা অশ্রুসিক্ত চোখে বলছে আমি ওকে বাড়ি ভাড়া দিতে চাইনি, আমার কথা শোনেনি। এখানে আসার পর এত কিছু ঘটল, কিন্তু আমাকে কিছুই জানায়নি। সবাই দুটি কাফনে মোড়া লাশকে ঘিরে দাঁড়িয়ে আছে। কারো কারো মুখে বেশ কয়েকবার সুইসাইড কথাটা শুনলাম। সবচেয়ে স্পষ্ট যে কথাটা শুনলাম সেটা হলো অমাবস্যা। কেউ কেউ বলছে অমাবস্যা রাতে এ বাড়িতে এমনই হয়। স্বপ্নটা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কপালে হাত দিয়ে বুঝলাম জ্বর হয়েছে। থার্মোমিটারে 104 ডিগ্রি শো করল। অসুস্থ শরীর নিয়েই অফিসে গেলাম। কোনো কাজেই মন বসাতে পারলাম না। থেকে থেকে আমার শুধু অমাবস্যা রাতের কথা মনে আসছে। আমার এক ঘনিষ্ঠ কলিগকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, অমাবস্যা রাত কবে বলতে পারবি? কেন, ভূত ধরবে নাকি? বলে হাসতে হাসতে চলে গেল। বিকালে বাসায় ফিরে দেখি কাদের বাজার করেই ফিরেছে। আমি জামা কাপড় ছেড়ে ওর কাছে গিয়ে বসলাম। আচ্ছা, এই বাড়িতে কি ঘটেছিল জানো? এখানে একটা বড় ফ্যামিলি থাকতো। রাতুল সাহেব, তার স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে। অভাব অনটন সবসময় লেগেই থাকতো। মেয়েটা কলেজে পড়তো, টাকার অভাবে বেতন দিতে পারতো না। সংসারে সারাদিন অশান্তি লেগেই থাকতো। তারপর এক অমাবস্যা রাতে সবাই একসাথে সুইসাইড করলো। বাবা মা আর মেয়েটা গলায় দড়ি দিল। ছেলে 2টাকে বিষ খাওয়ানো হয়েছিল। কাহিনীটা এক নিঃশ্বাসে বলে থামলো কাদের। প্রতিক্রিয়া দেখার জন্য আমার দিকে তাকালো। ভয়ে চাদরটা জোরে আঁকড়ে ধরে আছি। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, অমাবস্যা কবে? এই প্রশ্নে ও কিছুটা চমকে উঠল। বেশ কিছু সময় পর মাথা নেড়ে বলল, জানি না। 10:30টার দিকে শুয়ে পড়লাম। বাইরে একটা পাখি ঘন ঘন ডাকছে। 11টার দিকে কারেন্ট চলে গেল। উঠে মোমবাতিটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। চোখে ঘুম ঘুম ভাব আসছে। ঠিক তখনই মনে হলো আমার মাথার কাছে কেউ ফিস ফিস করে কথা বলছে। আমি নড়ে চড়ে উঠলাম। এ সময় চোখ গেল ফ্যানের দিকে। দেখি পাখাগুলো জোরে জোরে কাঁপছে।
ঠিক এমন সময় পাশের রুম থেকে কাদেরের ভয়াল চিৎকার শুনে আমিও চিৎকার করে ওর রুমে ছুটে গেলাম। গিয়ে দেখি ও মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর ওর কানের নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে দেখা মাত্রই আমার পা জড়িয়ে ধরে বলল, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। শক্ত কিছু দিয়ে মারার চিহ্ন দেখলাম। ওকে আমার রুমে নিয়ে এসে ক্ষত জায়গাটা গামছা দিয়ে বেঁধে দিলাম। দুজন পাশাপাশি বসে আছি, কারোর মুখে কোনো কথা নেই। পাশে টেবিলে রাখা মোমবাতিটা টিম টিম করে জ্বলছে। হঠাৎ করে দরজার পাশ দিয়ে নূপুরের স্পষ্ট শব্দ শোনা গেল। মনে হলো নূপুর পায়ে কেউ দৌড়ে চলে গেল। ও আমার আরো কাছে সরে এলো। সাথে সাথে পাশের ঘরের আয়নাটা সশব্দে ভেঙে গেল। আবার নূপুরের শব্দ শোনা যাচ্ছে। আমার দরজা পর্যন্ত এসে থেমে গেল। এবার মনে হচ্ছে আমাদের দিকেই আসছে। হঠাৎ করেই মোমবাতিটা নিভে গেল। অন্ধকারের বুক চিরে আবার নূপুরের শব্দ এদিকেই এগিয়ে আসছে। কাদের আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ কাদের চিৎকার করতে করতে রুম থেকে ছুটে বেরিয়ে গেল। মোবাইলের আলো জ্বেলে ওর পিছনে দৌড়াতে গিয়ে কিছু একটাতে বেঁধে পড়ে গিয়েই জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল দেখি মোবাইলের টর্চটা তখনও জ্বলছে। চারিদিকে গাঢ় অন্ধকার। একটা ভেজা ফ্লোরে আমি পড়ে আছি। প্রচণ্ড দুর্বল শরীরটাকে কোনো রকমে টেনে তুললাম। টর্চের আলোতে দেখি ফ্লোরটা রক্তে ভিজে গেছে। কপালে প্রচণ্ড ব্যথা। ধীরে ধীরে কাদেরের রুমে ঢুকলাম। ঢুকে এক বীভৎস দৃশ্য দেখে চিৎকার দিয়ে বেরিয়ে এলাম। কি মনে করে ওই ঘরে আবার ঢুকলাম। ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলে আছে দেহটা। চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে পড়েছে। জিহ্বাটা ইঞ্চি তিনেক বাইরে বেরিয়ে আছে। মাথাটা ঘুরে নিচে পড়ে গেলাম। একটা সাদা কাগজের উপর মোবাইলটা ছিটকে পড়ল। সেখানে অস্পষ্টভাবে লেখা, আপনি পালান, আজই অমাবস্যা। অনুভূতিহীন চোখে মোবাইল স্ক্রিনে দেখলাম ব্যাটারি লো, শ্যাট ডাউন। আবার অন্ধকারে নেমে এলো। অন্ধকারের বুক চিরে নূপুরের শব্দটা আবার শোনা যাচ্ছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।